হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনোয়ানস ক্লাসরুম। আমি আজকের ভিডিও ক্লাস শুরু করার আগে জানাই যে আমাদের এই ইউটিউব চ্যানেলের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আমরা খুলেছি। তো সেটাতে সমস্ত আপডেট দিই এবং পোল তৈরি করা হয়। জানা হয় যে পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে আনা দরকার বা যেটা পড়ানো হচ্ছে তার মধ্যে কোনটা সমস্যার জায়গা থাকছে। যেগুলো থাকবে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো। তোমরা যারা সেটাতে সাবস্ক্রাইব করোনি এখনো, টেলিগ্রাম অ্যাপটা নিয়ে সেই লিঙ্কে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে কথা মতো সেই চ্যানেলে আমরা কথা বলেছিলাম। তো সেখান থেকে আমি ডিসাইড করেছি যে আমরা কিছু ইম্পোর্টেন্ট প্রিপোজিশনস এবং ইম্পোর্টেন্ট ইডিয়মস, ফ্রেজ যেগুলো পরীক্ষায় এসে থাকে। এটা গ্রামাটিক্যালও এবং ভোকাবুলারির দিকটাও কিন্তু স্ট্রং করে। খুব ইম্পোর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় থাকে। তো আমরা প্রথম পোলে রেজাল্টে দেখা গেছে যে প্রিপোজিশনসের উপরে ক্লাস বেশি জন চেয়েছে শুরুতে। আমি ঠিক করেছি মোটামুটি ৫০টা মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের উপরে ক্লাস বানাবো। চেষ্টা করব দুটো ক্লাসে ৫০টা সবচেয়ে ইম্পোর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলোকে ধরার। এখানে মাথায় রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসের কথা যখন বলবো আমরা, সেটা কিন্তু কোনোভাবেই ৫০টাতে সীমাবদ্ধ নয়। এর অনেক বেশি আছে। মানে ৫০০টা করলেও হয়তো কম করা হবে। তো সেটা পড়তে হবে। ওই জায়গাতে কোনো উপায় নেই, শর্টকাট নেই যে ৫০টা করলেই হবে। স্টিল আমি চেষ্টা করেছি পরীক্ষাতে আসে, কনফিউশন এর জায়গা আছে, এরকম ৫০টাকে ধরার। আজকের ক্লাসে অর্ধেকের মতো চেষ্টা করলাম, নেক্সট ক্লাসে বাকিগুলো আনা হবে। তারপরেও কিন্তু আমি প্রিপোজিশনস এর উপরে ভিডিও ক্লাস আরও দেবো। কারণ প্রিপোজিশনস এর উপরে ক্লাস মাত্র দুটোতে হয় না। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখা যাক কোন প্রিপোজিশনসকে আমরা আনতে পেরেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর কথা যখন বলি আমরা, তখন জানতে হবে যে কিছু শব্দ আছে, সেটা কোনো নাউন হতে পারে, কোনো ভার্ব হতে পারে, যেগুলোর পরে পার্টিকুলার ওই প্রিপোজিশনটা ছাড়া আর বুঝতে পারে না। তো সেরকম আজকে প্রথম প্রিপোজিশন আমাদের এবিলিটি। এবিলিটি মানে তোমরা জানো সক্ষমতা। আমরা এবিলিটির পর কি বসাবো? না ফর। এবং যখন এবিলিটি ফর পুরোটা ব্যবহার করছি, তখন তার অর্থ কি হয়? না কোনো কিছু করার সামর্থ্য যখন বোঝাই আমরা, সেই সময়ে এবিলিটি ফর ব্যবহার করে থাকি। একটা সেন্টেন্স দেখি। You have no ability for doing this task. You have no ability for doing this task. এই কাজটি করার সামর্থ্য তোমার নেই। কোনো সামর্থ্যই নেই। নো এবিলিটি। এই কাজটি করার কোনো সামর্থ্য তোমার নেই। ২ নাম্বার কি? এগ্রি। এগ্রি মানে সম্মত হওয়া। উইথ সামবডি এগ্রির পর কি বসতে পারে দেখো। যদি কারো সাথে সম্মত হওয়া হয়, কোনো ব্যক্তির সাথে, তখন বলব উইথ সামবডি। কোনো কিছুতে যদি আমি সম্মত হই, কোনো বিষয়ের উপরে, তখন বলব টু সামথিং। আর কোনো নির্দিষ্ট পয়েন্টে যদি নিজের সম্মতি দিই, তখন বলব অন এ পয়েন্ট। আই ক্যানট এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। এই পয়েন্টে তোমার সাথে আমি সম্মত হতে পারছি না। আই ক্যানট এগ্রি উইথ ইউ। ইউ পারসন, সো এগ্রি উইথ। আই ক্যানট এগ্রি টু হোয়াট ইউ সে। তুমি যেটা বলো তাতে আমি সম্মত হতে পারছি না, পারি না। আই ক্যানট এগ্রি টু হোয়াট ইউ সে। হোয়াট ইউ সে মানে কোনো কিছু বলছে সে। অর্থাৎ এটা একটা বিষয়, টু সামথিং। একটা জিনিস লক্ষ্য করবে, এই ক্যান নট কথাটা কিন্তু অনেকে ভুল লিখে CAN ছেড়ে দিয়ে পর NOT লেখে। ক্যান নট। যেভাবে শুড নট, মে নট ইত্যাদি লিখে থাকি আমরা, শ্যাল নট। ক্যান নট কিন্তু ওভাবে লেখা যায় না। ক্যান নট একটাই কথা। হয় ক্যান নট লিখতে হবে, নয়তো ক্যান্ট, CAN অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি, উপর কমা দিয়ে টি। এটা করা যেতে পারে। নাও এডিকশন টু খুব ইম্পর্টেন্ট এবং অনেকের জানা। এডিকশন টু কোনো খারাপ কিছুতে আসক্তি বোঝাতে। মিলন হ্যাজ এন এডিকশন টু অ্যালকোহল। অ্যালকোহলে মিলনের আসক্তি আছে। মিলন হ্যাজ এন এডিকশন টু অ্যালকোহল। কোনোভাবেই কিন্তু এডিকশন ফর অ্যালকোহল করবো না। যে অ্যালকোহলের জন্য আসক্তি আছে তা কিন্তু নয়। এডিকশন টু অ্যালকোহল। একই রকমভাবে তোমাদের কাজ করতে হবে কি না, ধরো এ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস মানে যে শব্দগুলোর সাথে কোনো প্রিপোজিশন পার্টিকুলার বসে আর কি, এ দিয়ে শব্দ, সেগুলো দেখতে পারো তোমরা যে কোন শব্দগুলোর সাথে টু বসে। আমি কয়েকটা দিলাম উদাহরণ হিসেবে। না অ্যাক্সেস টু প্রবেশাধিকার, এডমিশন টু ভর্তি, এলিয়েন টু না অপরিচিত। এলিয়েন কথাটা সকলেরই জানা, ভিনগ্রহী, তাহলে অপরিচিত। অ্যান্সার টু উত্তর, অ্যাডিহারেন্স টু আনুগত্য প্রভৃতি। এগুলো তোমরা বইতে পাবেই। তো করা যেতে পারে মানে কোনটার পরে টু বসে, এ দেওয়া শব্দ, এ দিয়ে স্টার্ট হচ্ছে, যা শেষে টু বসছে,
সেগুলো তোমরা একসাথে করে নিলে, তাহলে মুখস্থ করা মনে রাখার সুবিধা হয়। অ্যাপোলজি টু আর ফর কিভাবে হয়? হি মেড অ্যাপোলজি টু মি ফর হিজ মিসবিহেভিয়ার। অ্যাপোলজিটা যে কারণে, তার আগে আমি ফর বসাবো, আর যার কাছে অ্যাপোলজি সেটাতে টু বসাবো। সো হি মেড অ্যাপোলজি টু মি, আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। কেন? তার মিসবিহেভিয়ারের জন্য, দুর্ব্যবহারের জন্য। নেক্সট, অথরিটি ওভার, খুব ইম্পর্টেন্ট। অথরিটি ওভার, কর্তৃত্ব বোঝাতে। ইউ হ্যাভ নো অথরিটি ওভার মি, আমার ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই। ইউ হ্যাভ নো অথরিটি ওভার মি। অ্যাকিউজ অফ, অভিযোগ করা। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, সে চুরির দায়ে অভিযুক্ত হয়েছিল। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। বিলিভ ইন মানে বিশ্বাস। আচ্ছা, বিলিভটা নাউন, এখানে মাথায় রাখতে হবে এই অনেকগুলো নাউনের সাথে যে আমি প্রিপোজিশনটা বসাচ্ছি, সেটা যদি আমি ভার্ব হিসেবে ব্যবহার করি তখনও কিন্তু সেম প্রিপোজিশন থাকে। বিলিভ ইন আর বিলিভ ইন, বিশ্বাস করা। আই বিলিভ ইন গড, আই ডু নট বিলিভ ইন গড, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। তাহলে আই হ্যাভ বিলিভ ইন মাই এবিলিটিস, আমার এবিলিটিতে আমার বিশ্বাস আছে। আই হ্যাভ বিলিভ ইন মাই এবিলিটিস। কম্প্যাশন ফর মানে করুণা। কম্প্যাশন মানে করুণা, কার জন্য করুণা হচ্ছে? ফর বসবে খুব সহজে, এটা জন্য দিয়ে মাথায় রাখা যাবে। ডু ইউ হ্যাভ কম্প্যাশন ফর দ্য পোর, যারা দরিদ্র তাদের জন্য তোমার কি কোনো কম্প্যাশন আছে? ডু ইউ হ্যাভ কম্প্যাশন ফর দ্য পোর। নেক্সট, কোপ উইথ, খুব ইম্পর্টেন্ট। কোপ উইথ মাঝে মধ্যে পড়ে পরীক্ষা, এটা বিশেষ এসেছিল গতবারের। কোপ উইথ সামলানো, খাপ খাওয়ানো, কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। হি কুড নট কোপ উইথ দ্য প্রবলেমস, সমস্যাগুলোর সাথে সে খাপ খাওয়াতে পারেনি, সে সমস্যাগুলোকে সামলাতে পারেনি, এটা হতে পারে। কনফিডেন্স ইন, আস্থা। কনফিডেন্স ইন, যেটাতে তোমার আস্থা আছে, কনফিডেন্স আছে। ঠিক একইভাবে কনফাইড ইন হয়। কনফাইড ইন, যখন কাউকে বিশ্বাস করে কিছু বলা হয়, আই কনফাইড ইন ইউ। ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট। কনফিডেন্স ইনের থেকেও বেশি ইম্পর্টেন্ট কনফাইড ইন। কনফাইডটা কনফিডেন্সের ভার্ব। আই ডু নট হ্যাভ কনফিডেন্স ইন হিজ এবিলিটি, তার এবিলিটিতে আমার বিশ্বাস নেই, আস্থা নেই। না, কম্পেনসেশন ফর, কম্পেনসেশন ফর, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। ঠিক একইভাবে আমি কি বললাম, নাউনটা যদি হয় তাহলে তার ক্রিয়াপদটা তো তাই হবে। সো কম্পেনসেট, কম্পেনসেট ফর মানে ক্ষতিপূরণ করা। কম্পেনসেশন ফর দিয়ে সেন্টেন্স কি, দ্য জিওআই অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেইড কম্পেনসেশন ফর দ্য ভিকটিমস, ভিকটিমসদের জন্য কম্পেনসেশন দিয়েছিল, ক্ষতিপূরণ দিয়েছিল। কম্পেনসেশন ফর, কম্পেনসেট ফর। কন্ট্রোল ওভার, যেমন অথরিটি ওভার, সেভাবে কন্ট্রোল ওভার মানে নিয়ন্ত্রণ। দ্য পার্টি হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য লিডার্স, নিশ্চয়ই বুঝতে পারছো কোন পার্টির কথা বলা হচ্ছে। যে দলটার, তার মানে যে নেতৃত্বরা আছে, যারা নেতারা আছে, তাদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। দ্য পার্টি হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য লিডার্স। কন্টেম্পোরারি অফ, সমসাময়িক, খুব ইম্পর্ট্যান্ট। কন্টেম্পোরারি অফ, নেতাজি নেহেরুর সমসাময়িক ছিলেন। সো নেতাজি ওয়াজ আ কন্টেম্পোরারি অফ নেহেরু। ডিসগ্রেস টু, ডিসগ্রেস মানে কলঙ্ক। ডিসগ্রেস টু, হি ইজ আ ডিসগ্রেস টু আওয়ার নেশন, আমাদের জাতির কাছে কলঙ্ক। কোনো একটা সাংবাদিকের নাম তোমরা ভাবতে পারো, যে সাংবাদিকটি আমাদের নেশনের কাছে একটা ডিসগ্রেস, কলঙ্ক। ডিজায়ার ফর, অভিলাষ। এভরিবডি হ্যাজ আ ডিজায়ার ফর ফেম, যশ খ্যাতির জন্য একটা অভিলাষ থাকে প্রত্যেকের। এভরিবডি হ্যাজ আ ডিজায়ার ফর ফেম, ফেম থেকে ফেমাস হয়, বিখ্যাত। কম্পেয়ার টু, খুব ইম্পর্টেন্ট। কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ পরীক্ষাতে আসে, আমরা ভুলিয়েও যায় আমাদের। কম্পেয়ার টু লিখতে গিয়ে গোলায়, যখন দুটো আলাদা জাতের কিছুর মধ্যে বা কোনো ব্যক্তির মধ্যে বা যাই হোক না কেন, আলাদা জাত হতে হবে। ধরো মানুষের সাথে বাঘের তুলনা করে দিলাম, আলাদা জাত, তখন কম্পেয়ার টু বলবো। কম্পেয়ার উইথ মানে সমজাতীয় কারোর মধ্যে তুলনা, দুটো ছেলের মধ্যে আমি তুলনা করছি, দুটো মেয়ের মধ্যে তুলনা করছি। কম্পেয়ার টু দিয়ে, আর কম্পেয়ার উইথ মানে সমজাতের মধ্যে তুলনা, যেটা বললাম। হি কম্পেয়ার্ড দ্য ম্যান টু আ লায়ন, সে লোকটাকে একটা সিংহের সাথে তুলনা করেছিল। বলবো না কম্পেয়ার দ্য ম্যান উইথ আ লায়ন। আবার ফিনান্সিয়ালি অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, আর্থিকভাবে, ফিনান্সিয়ালি মাধব ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ তরুণ, মাধবকে তরুণের সাথে তুলনা করা যাবে না। ফিনান্সিয়ালি, আর্থিকভাবে তরুণের সাথে মাধবকে তুলনা করা যাবে না, তখন আমি কম্পেয়ার উইথ করলাম। এক্সেপশন টু, ব্যতিক্রম। দেয়ার ইজ নো এক্সেপশন টু সাম রুলস, সামটা দুবার এসেছে, একটা হবে। কিছু কিছু নিয়ম আছে, রুলস আছে, যাদের কোনো ব্যতিক্রম নেই। কিছু কিছু নিয়মে ব্যতিক্রম থাকে, কোনো কোনো নিয়ম থাকে যাদের কোনো ব্যতিক্রম থাকে না। সো দেয়ার ইজ নো এক্সেপশন টু সাম রুলস।
এক্সেম্পট ফ্রম মানে অব্যাহতি দেওয়া, এক্সেম্পট ফ্রম। হি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম পেইং দ্য ফাইন। ফাইন দেওয়া থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। হি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম ক্ষতিপূরণ দেওয়া থেকে, ফ্রম পেইং দ্য ফাইন। ফেইথ ইন মানে বিশ্বাস, ঠিক বিলিভ ইনের মতো। আই ডু নট হ্যাভ ফেইথ ইন গড, ঈশ্বরে আমার বিশ্বাস নেই। ফেইথ ইন। নাও ব্লাইন্ড অফ, ব্লাইন্ড ইন আর ব্লাইন্ড টু, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লাইন্ড টু, যেটা খুব ইম্পর্টেন্ট লেখার জায়গাতে। ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড ইন বোঝাবে কানা। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ বা ব্লাইন্ড ইন ওয়ান আই, এক চোখে লোকটি কানা, একটা চোখে সে কানা। দ্য ম্যান ইজ ব্লাইন্ড অফ অথবা ব্লাইন্ড ইন ওয়ান আই। আর ব্লাইন্ড টু মানে দেখেও না দেখা করা। এতটা আস্কার দিচ্ছি, সে ভুল করছে কিন্তু আমি দেখছি না, সেটা দেখতে পাচ্ছি, সেটাকে মানছি না আর কি। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্টস, তিনি তার ছেলের দোষ দেখতে পান না। এই সেন্টেন্সটি যদি দেওয়া থাকে, সো হি ক্যান নট সি, তিনি দেখতে পান না, আমি বসাবো না। শুধু বলবো কি না, হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্টস, সে তার বা তিনি তার ছেলের দোষ দেখতে পান না। আরেকটা কনফিউশনের জায়গা, ব্লাইন্ডের মতোই, ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই আর ডাই ফর, চারটে চার রকম ব্যবহার হয়। ডাই অফ যখন কোনো রোগে মৃত্যু বোঝাবে, ডাই অফ, এই ভুল যেন কখনো না হয়। হি ডাইড অফ কলেরা, ম্যালেরিয়া অ্যাটসেট্রা, আরও নাম হতে পারে রোগের। ডাই ফ্রম কোনো একটা কারণে, একটা কজ, এটা কারণ বোঝাবে। হি ডাইড, এটা এসটা হবে না। হি ডাইড ফ্রম ওভারওয়ার্ক, বেশি কাজ করেছে, বাড়তি কাজ করতে করতে মরে গেছে। হি ডাইড ফ্রম ওভারওয়ার্ক। ধরো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করছে, কোনো একটা গ্যাস লিক হয় বা কিছু, সাপোজ আমাদের জানা নেই, যেখানে সার্টেন টাইম পর্যন্ত কাজ করলে ঠিকঠাক থাকবে, কিন্তু যদি ওভারওয়ার্ক করতে যায় সে মারা যাবে। সো হি ডাইড ফ্রম ওভারওয়ার্ক। ডাই বাই, ভায়োলেন্স, ওয়েপন, পয়জন যদি বোঝায়, হিংসাতে মারা যাচ্ছে, ওয়েপন দিয়ে মারা যাচ্ছে, পয়জনে মারা যাচ্ছে, তখন বলবো ডাই বাই। ডাই ফর সামথিং, কোনো কিছুর জন্য। হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য প্রাণ দিয়েছিল, মারা গিয়েছিল। হি ডাইড ফর হিজ কান্ট্রি। এগুলো ছিল আজকের আমাদের ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। আমার যদি রোগে মৃত্যু হয়, আমি কখনোই ডায়েড ফ্রম বলবো না, যে ডায়েড ফ্রম কলেরা, বলবো ডায়েড অফ কলেরা। ঠিক আছে? ডায়েড বাই পয়জন, ডায়েড ফ্রম পয়জন, অফ পয়জন কিন্তু নয়। আর দেশের জন্য প্রাণ দিয়েছে, হি ডায়েড ফর হিজ কান্ট্রি। হি ডায়েড ফর হিজ ফ্যামিলি, নিজের পরিবারের জন্য সে প্রাণ দিয়েছিল। হি ডায়েড ফর হিজ ফ্যামিলি। হি ডায়েড ফর হিজ ফ্রেন্ডস, নিজের বন্ধুদের জন্য সে প্রাণ দিয়েছিল। এই সমস্ত জায়গাতে কখনোই বলবো না ডায়েড অফ হিজ ফ্রেন্ডস, ডায়েড ফর হিজ ফ্রেন্ডস। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার জন্য। এর বাইরেও যেহেতু অনেক আছে, সেক্ষেত্রে বলবো, ধরো এ দেশ যে শব্দগুলো আছে তার শেষে কী কী প্রিপোজিশনস বসে তোমরা পড়ছো, সেক্ষেত্রে দেখবে যে কোনটার পরে টু বসে। এরকম হয়তো 15টা শব্দ পেলে যার পর টু বসে, একটা ছক তোমরা তৈরি করলে, সেই ছকটা তুমি পড়তে থাকো বারবার, অটোমেটিক্যালি মনে রাখাটা সুবিধা হয়ে যাবে। তার বাইরে আমি ইম্পর্টেন্ট প্রিপোজিশনস যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো দেব, সেগুলো থাকবে। সবটাকে ক্যাপচার করা সম্ভব নয় ভিডিও ক্লাসে, তো আমি চেষ্টা করব যতগুলো সম্ভব নিয়ে আসার। ইম্পর্টেন্টগুলো পরীক্ষাতে আসে, আমাদের কনফিউশন আসে, লিখতে গিয়ে সমস্যা হয়, এইভাবেই নিয়ে আসবো। এটা ফার্স্ট ক্লাস, এর পরে আবার 2-3টে ক্লাস থাকবে প্রিপোজিশনসের উপরে। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়াপদের সাথে প্রিপোজিশনস তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়ে নাও, যে কোন কোন ভার্বের শেষে কখন কোন প্রিপোজিশন বসে, ওগুলোর মধ্যে অনেকগুলো পেয়ে যাবে ফ্রেজাল ভার্বস। কারণ ফ্রেজাল ভার্ব তো তাই, যেখানে পার্টিকুলার একটা ক্রিয়াপদ তার সাথে পার্টিকুলার একটা প্রিপোজিশন বসে পর একটা অর্থ তৈরি করছে। ঠিক আছে? তো ফ্রেজাল ভার্বও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েই তৈরি। ওই জায়গায় তুমি অর্থটা পাল্টে যাবে যদি প্রিপোজিশন বদলে দাও, তাই না? কল ফর আর কল আফটার একই জিনিস নয়, কল অন একই জিনিস নয়, তাদের নিজস্ব অর্থ আছে। ফ্রেজাল ভার্বস পড়তে হবে, না পড়লে হবে না। সেটা আরও লম্বা লিস্ট একটা। যাই হোক, প্রিপোজিশনস পরীক্ষাতে আসবেই, সব পরীক্ষাতে আসে প্রিপোজিশনের সাথে আর্টিকেলস, তাই এই জায়গাটা আমাদের গুরুত্ব দিতে হবে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে প্রত্যেককে ধন্যবাদ। তোমরা নিজেদের যদি কোনো কনফিউশনের জায়গা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানাও, কারণ আজকে এক্সারসাইজ আমি দিইনি, এখান থেকে এক্সারসাইজ দেওয়ার কিছু নেই আপাতত। প্রিপোজিশনের ক্লাস শেষ হলে আমি একটা মক টেস্টের আয়োজন করব। যারা ভিডিওটা দেখলে প্রত্যেকে জানাও কমেন্টে কীরকম লাগলো। আর ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে, নিজেদের গ্রুপে ভিডিওগুলোকে শেয়ার করো, যত বেশি জনের কাছে পৌঁছবে সেটা একটা অনুপ্রেরণা আমাদের কাছে, তো সেই ভিডিও আবার বানাতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ।